ওকে, পৃষ্ঠা নাম্বার 349। 349-এ দেখো মানব সংবেদী অঙ্গ। মানব সংবেদী অঙ্গ, সংবেদী অঙ্গ বলতে আমরা কি বুঝি? পঞ্চ ইন্দ্রিয় বলি না আমরা, পঞ্চ ইন্দ্রিয়। ওই পঞ্চ ইন্দ্রিয়কে আমরা সংবেদী অঙ্গ বলতেছি। কি কি নিয়ে পঞ্চ ইন্দ্রিয় গঠিত? এই যে দেখো দেওয়া আছে, চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। কি কি? কথা বলবে না। চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। আচ্ছা, এটা এমসিকিউ এর জন্য দাগ দিয়ে রাখো যে পঞ্চ ইন্দ্রিয় বলা হয় কাকে বা কোনটি পঞ্চ ইন্দ্রিয় নামে পরিচিত। এরপরে দর্শনেন্দ্রিয় চোখ। চোখের ক্ষেত্রে এমসিকিউ এর জন্য দাগ দাও যে চোখ গোল অক্ষিগোলকে গঠিত। প্রথম লাইনের শেষের দিকে গোল অক্ষিগোলকে গঠিত। এটা 6 ভাগের 1 অংশ থাকে বাইরে এবং 6 ভাগের 5 অংশ থাকে ভেতরে। মানে অক্ষিকোটরের ভেতরে আমাদের এই মাথার খুলির মধ্যে যে হাড্ডি দিয়ে আইবলের যে সকেটটা করা আছে, সকেটের মধ্যেই থাকে হচ্ছে 6 ভাগের 5 ভাগ, আর 6 ভাগের 1 ভাগ থাকে বাইরে উন্মোচিত। ঠিক আছে? আচ্ছা, এবার মানুষের চোখের যে ভাগ বা বিভাজনটা দেওয়া আছে ফ্লোচার্ট দিয়ে, ফ্লোচার্টে এখানে এমসিকিউ স্টার মার্ক দিয়ে রাখো। মানুষের চোখকে দুইটা অংশে ভাগ করা যায়। কয়টা অংশ? দুইটা। এক হচ্ছে অক্ষিগোলক আর একটা হচ্ছে আনুষঙ্গিক অংশ। কি কি? আনুষঙ্গিক অংশের প্রথমটা অক্ষিগোলক। আচ্ছা, অক্ষিগোলক মানে হচ্ছে আইবলটা। ঠিক আছে? এই আইবল দেখছো কখনো? মানুষের তো হাতে নেওয়ার সুযোগ হবে না, গরু ছাগলেরটাই আর কি। হাতে নিয়ে দেখছো কখনো? ওই আইবল যেটা, ওই পুরাটাকে বলা হচ্ছে আইবল। আর ওইটা যে জায়গাতে থাকে, ওর আশেপাশের পেশি, স্নায়ু, হ্যান ত্যান, এই সবগুলোকে বলা হয় আনুষঙ্গিক অংশ। যেমন ধরো ওই আইবলের মধ্যেই আমাদের চোখের ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের এই চোখের আইব্রো যেটা, এটা তো আইবলের পার্ট না। চোখের পাতা যেটা, এটাও আইবলের পার্ট না। তাহলে এগুলো আনুষঙ্গিক অংশ। ঠিক আছে? তাহলে অক্ষিগোলকের মধ্যে অংশ আবার কি কি দেখো? অক্ষিগোলকের অংশকে 3 অংশে ভাগ করা যায়। কয় অংশ? স্তর, লেন্স এবং প্রকোষ্ঠ। কি কি? স্তর, লেন্স, প্রকোষ্ঠ। স্তর মানে হচ্ছে আইবলটাকে যদি কাট সেকশন করা হয়, কাট সেকশন করলে কয়টা লেয়ার দেখতে পাওয়া যাবে তাকে বলা হয় কি? স্তর। তাহলে স্তর কয়টা? 3টা। কি কি? স্ক্লেরা, কোরয়েড আর রেটিনা। স্ক্লেরা, কোরয়েড আর রেটিনা। লেয়ার গুলা কি কি? এই যে এখানে দেখো, একদম বাইরে ব্লু কালার দিয়ে যেটা দেওয়া, এটা হচ্ছে কি? স্ক্লেরা। তারপরে এই যে এই অংশটা ব্লু এর নিচের যে লেয়ারটা, এটার নাম হচ্ছে কি? কোরয়েড। আর এই যে এখানে ডটেড দিয়ে দেওয়া আছে দাগ কেটে কেটে, এটার নাম হচ্ছে রেটিনা। তাহলে স্তর কয় অঞ্চলে বিভক্ত? 3টা। কি কি? স্ক্লেরা, কোরয়েড আর রেটিনা। তাহলে সবচেয়ে ভেতরের লেয়ারের নাম কি? রেটিনা। সবচেয়ে বাইরের লেয়ারের নাম স্ক্লেরা। আচ্ছা, স্ক্লেরার আবার আরেকটা অংশের নাম আছে, সেটা হচ্ছে কি? কর্নিয়া। স্ক্লেরাতে আবার আরেকটা অংশ আছে, কি নাম? কর্নিয়া। এগুলো আমি চিত্রে একটু পরে সবে বোঝায় দিচ্ছি, আপাতত নাম পড়তে থাকো। কোরয়েডের মধ্যে আবার পার্ট আছে 4টা। কয়টা? 4টা। সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ আর পিউপিল। কি কি? সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ আর পিউপিল। রেটিনা। রেটিনার মধ্যে আবার 2 ধরনের কোষ আছে। কি কি? রড কোষ আর কোন কোষ। এরপরে দেখো প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ আছে আবার কয়টা? 3টা। অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ আর ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এখানে এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কনফিউজিং একটা এমসিকিউ আসে এখানে। সেটা কি? যে তোমাকে বলা থাকবে নিচের কোনটি প্রকোষ্ঠ নয় বা চক্ষু প্রকোষ্ঠ নয়। অপশনে থাকবে অগ্র, মধ্য, পশ্চাৎ, ভিট্রিয়াস। কোনটা না? মধ্য। হ্যাঁ, তো মনে করো যে যদি ওখানে গিয়ে জিনিস মনে না থাকে, ওই ভিট্রিয়াস প্রকোষ্ঠ কথাটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো অগ্র, মধ্য সবাই মনে করে, মাঝখানের প্রকোষ্ঠের নাম কি? মধ্য প্রকোষ্ঠ। কিন্তু অ্যাকচুয়ালি প্রথমটা অগ্র, তারপরেরটা পশ্চাৎ, তারপরেরটা ভিট্রিয়াস প্রকোষ্ঠ। আমরা চোখে এগুলো আই বলে ওখানে আমরা পড়বো সব। আনুষঙ্গিক অংশগুলোর নাম দেখো। অক্ষিকোটর। অক্ষিকোটর মানে যার মধ্যে কি থাকে? আইবলটা বসানো থাকে, অক্ষিকোটর। অক্ষিপেশী মানে কি? অক্ষিপেশী মানে হচ্ছে তোমাদের SO4, LR6 এগুলো পড়ানো হয়েছে? আচ্ছা, এগুলো এখানে আছে। আচ্ছা, অক্ষিপেশী মানে মনে রাখো, এই যে মনে করো আমাদের আইবল যেটাই, আইবলটা ডানে বামে যে আমরা ঘোরাচ্ছি, ঘুরাইতে সাহায্য করে যে পেশিগুলো, তার নাম হচ্ছে কি? অক্ষিপেশী। এখন কথা হচ্ছে, মনে করো যে এটা একটা আইবল, অক্ষিকোটরের মধ্যে অবস্থিত একটা আইবল। এটার এই মাথাতে আমি একটা দড়ি বেঁধে রাখলাম। এখন এই দড়িটা যদি আমি টান দেই, এই আইবলটা উপরের দিকে ঘুরবে না? তার মানে আমি উপরের দিকে তাকানোর জন্য একটা পেশির হেল্প লাগছে। একইভাবে যখন নিচের দিকে একটা দড়ি টাঙানো থাকবে, এটাতে আমি টান দিলে আইবল নিচের দিকে, তার মানে আমার নিচের দিকে তাকাইতেও পেশির হেল্প লাগতেছে। তাহলে ওই পেশিগুলা কি অক্ষি গোলকের অংশ? না। ঠিক আছে? তাহলে ওগুলা আনুষঙ্গিক অংশ, এডিশনাল পার্ট। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো নেত্রপল্লব, অক্ষিপক্ষ। নেত্রপল্লব কি? চোখের পাতার সামনে যেই লোমগুলো থাকে, এগুলাকে বলা হয় কি?
নেত্রপল্লব। আর অক্ষি পক্ষ বলতে কোনটাকে বোঝাচ্ছে? সরি, উল্টাটা বললাম। নেত্রপল্লব হচ্ছে চোখের পাতা, আর অক্ষি পক্ষ হচ্ছে চোখের পাতার সামনে যে লোমগুলো সেগুলো। আর আইব্রো কোনটা? আইব্রো হচ্ছে উপরেরটা, ঠিক আছে, মেয়েরা ভালো জানে। কনজাংটিভা, কনজাংটিভা কোনটা? কনজাংটিভা হচ্ছে ওই যে বলে না যে ডাক্তারের কাছে গেলে চোখটা ধরে দেখি করে দেখে, দেখে কোনটা, সাদা অংশ নাকি স্কিনের উল্টা পাশে লাল অংশটা? লাল অংশটা দেখে, এটার নাম হচ্ছে কনজাংটিভা, ঠিক আছে। কনজাংটিভা কোন পাশে আছে? এই নিচেরটাতে আছে, আবার উপরেরটাতে আছে না, এই যে উপরেরটা, এই যে মনে করো এটা, ঠিক আছে, এই অংশটা হচ্ছে কি কনজাংটিভা। আচ্ছা, ছোটবেলাতে এই জিনিস খুব করতাম, বুঝতে পারছো? ভয় লাগে। হ্যাঁ, কেন? এই যে অনেকে আবার এমন করে, এই যে এমন করে, এ করে, আমার আবার এম করলে হয়ে যায়, বুঝতে পারছো? যাই হোক, এরপরে এরপরে আসে অক্ষিক গ্রন্থি। অক্ষিক গ্রন্থি কি? এই যে মনে করো চোখ আমি এখন গুদাইলাম, আমার চোখে এখন পানি চলে আসতেছে, এই পানিটা আসতেছে কোথা থেকে? গ্রন্থি থেকে, ঠিক আছে। এই গ্রন্থি কিন্তু আইবলের ভিতরে না, বাইরে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পার্টস গুলো আমাদের চেনা হয়ে গেল। এখন পরের পৃষ্ঠা খুলে রাখো, আর আমি এখানে চিত্রের সাথে তোমাদের এগুলো মিলাই দিচ্ছি। বলো দেখি, আমরা প্রথমে কি পড়লাম? অক্ষি, চোখ, টোটাল চোখকে কয়টা অংশে ভাগ করা যায়? দুইটা। কি কি? আনুষঙ্গিক অংশ। অক্ষি গোলক যেটাই, গোলকের আবার কয়টা ভাগ? কি কি? স্তর, লেন্স, প্রকোষ্ঠ। স্তর হচ্ছে কোন অংশটুকু? স্তর হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই যে এতটুকু পর্যন্ত, এই লেয়ারটাকে আমরা বলতেছি কি? স্তর। এরপরে লেন্স কোনটা? এটা, এটার নাম কি? লেন্স, লেন্স। আর প্রকোষ্ঠ কোনটা? এই যে মাঝখানে যে গ্যাপ গুলা আছে এগুলাকে আমরা বলতেছি কি? প্রকোষ্ঠ। তাহলে প্রকোষ্ঠ গুলাতে আমি পি পি দিয়ে সাইন দিয়ে রাখতেছি, তাহলে এগুলো হচ্ছে সব কি? প্রকোষ্ঠ, ঠিক আছে। এবার আসো স্তরে। স্তরকে কয়টা নামে কয়টা অঞ্চলে ভাগ করা যায়? তিনটা। একদম বাইরেরটার নাম কি? তাহলে এটার নাম কি? স্ক্লেরা, এটার নাম স্ক্লেরা। তারপরেরটার নাম কোরয়েড, কোরয়েড। এর পরেরটার নাম রেটিনা। আচ্ছা, এবার ওই যে কোরয়েড অংশ যেটা, এই যে দেখো কোরয়েড যেটা মিডল লেয়ারটা সামনের দিকে এসে এসে এখানে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে না? তো প্রথমটা ভাগটার নাম কি বলতো? প্রথমটার নাম কি? কোরয়েডের ভাগের প্রথমটার নাম কি? সিলিয়ারি বডি। প্রথমটার নাম কি? সিলিয়ারি বডি। এই যে এই জায়গাটাতে যে অংশটা, এটার নাম হচ্ছে কি বডি? সিলিয়ারি বডি। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে সিলিয়ারি বডি, ঠিক আছে, এই অংশটা। তাহলে এখানেও আছে সিলিয়ারি বডি। এরপরে সাসপেন্সরি লিগামেন্ট। লিগামেন্ট মানে কি? যেটা কোনো কিছুকে টেনে ধরে থাকে, ঠিক আছে, তাকে আমরা কি বলি? লিগামেন্ট। তাহলে লিগামেন্ট অংশ হচ্ছে এই যে এটা, যেটা লেন্সকে ধরে আছে, তাহলে এটার নাম হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট। এরপর আইরিশ। আইরিশ অংশ হচ্ছে এই যে দেখো নিচে, নিচ থেকে উপরের দিকে উঠছে, উপর থেকে নিচের দিকে নামছে, এই দুইটাকে আমরা কি বলি? আইরিশ। তাহলে এটার নাম হচ্ছে আইরিশ। তারপর পিউপিল। পিউপিল কোন অংশটা? এই দুইটার মাঝখানে যে এলাকাটা, এই জায়গাটার নাম হচ্ছে কি? পিউপিল। এই জায়গাটার নাম হচ্ছে পিউপিল। এই যে পিউপিল থাকলো। তাহলে আমাদের স্তর বর্ণনা করা, কোরয়েড বর্ণনা করা শেষ। এরপরে কি আছে? রেটিনা। রেটিনার মধ্যে আবার কোষ আছে কয় ধরনের বলছি? দুই ধরনের। একটা হচ্ছে রড কোষ আর একটা কোন কোষ, তাই না? রড কোষ আর আরেকটা কোন কোষ। আচ্ছা, স্ক্লেরার মধ্যে আবার আমরা বললাম যে আরেকটা অংশ আছে, সেটার নাম কি? কর্নিয়া। এই কর্নিয়া কোনটা? এই যে দেখো স্ক্লেরার অংশটা সামনের দিকে এখানে ব্লুইশ অংশ পুরাটাই, কিন্তু একটা পোরশনে দেখো গ্রিন কালার দিয়ে দেওয়া আছে না, এই জায়গাটার নাম হচ্ছে কি? কর্নিয়া। এটার নাম হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়া অংশটা আমাদের চোখের কথা যদি আমরা বলি, কোন অংশটা? কালো অংশটা, ঠিক আছে। কালো অংশটাকে আমরা কি বলতেছি? কর্নিয়া। তাহলে ধরো এইভাবে, ধরো আমি একটা চোখ বুঝাইলাম, টোটাল তিনটা অংশ আছে এখানে। একটা হচ্ছে এই যে বাইরের, এটা হচ্ছে সাদা অংশ। তারপরে এই জায়গাতে কিন্তু এবড়ো খেবড়ো এরকম ভাবে কতগুলো দেখবা, মানে ভালো করে যদি কাছ থেকে দেখো তাহলে দেখবে এরকম এরকম কিন্তু কিছু অংশ আছে। আর সেন্টারের একদম যেটা, এটা হচ্ছে একদম ডার্ক ব্ল্যাক, তাই না? এটাকে যদি এখানের সাথে আমি তুলনা করি, একদম বাইরের যে বর্ডারটা সেটা হচ্ছে এই গ্রিন বর্ডার, যেখান থেকে শুরু যেখান থেকে শেষ এতটুকু।
এটাকে আমরা বলতেছি একদম বাইরের বর্ডার পুরাটা, তাহলে পুরাটা হচ্ছে কর্নিয়ার অংশ, রেঞ্জ। ঠিক আছে, তারপরে ওই যে এবড়ো খেবড়ো যেগুলো আমি বোঝা দিচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটা আইরিশ, আঙুলের মতো বের হয়ে আসে, এটা হচ্ছে আইরিশ। জিনিসটা তো গোল, তাই না? এখন গোল ভিতরে কি ইনটেক নাকি, মানে ভিতরে কি পুরা একদম কভার করা নাকি ফাঁপা থাকে ভিতরে, বলো তো? ফাঁপা না? এই যে এই জিনিস যেটা, এই জিনিস যেটা, এটা একটু ভালো করে খেয়াল করো। মনে করো এই জায়গাতে কখনো দেখছো নিজের চোখে ভাবে লাইট দিয়ে ভালো করে এরকম অংশ দেখতে পাওয়া যায় না? কারো ক্ষেত্রে গ্রে কালার, কারো ক্ষেত্রে ব্ল্যাক, কারো ক্ষেত্রে ব্রাউন, এরকম এক একজনের এক এক রকম কালার হয়। এন্ড এই জিনিস যেটা, এই জিনিসটাকে পুরাটা কি একত্রিত হয়ে আছে নাকি ভিতরে গ্যাপ আছে, বলো তো? গ্যাপ আছে না? ওই গ্যাপ আছে বলেই দেখো আমি যখন মাঝখান দিয়ে এটাকে কাট সেকশন কাটছি, এই অংশটা কি আছে? ফাঁকা আছে। যদি পুরাটা ইনটেক থাকতো, একদম মানে কভার করা থাকতো, তাহলে কিন্তু এই মাঝখানের এই গ্যাপটা আমি পাইতাম না। বুঝতে পারছো? তাইলে এখন একটা জিনিস ভাবো তো, এগুলা যদি পুরাটাকে কভার করে ফেলে, একদম পুরা ছিদ্রটাকে যদি কভার করে ফেলে, তাহলে মাঝখানের এই গ্যাপটা ছোট হবে না বড় হবে? ছোট হয়ে যাবে। তার মানে এক কথা আমি বলতে পারি, এই জিনিসটা যদি প্রসারিত হয়, মানে আইরিশ যদি প্রসারিত হয়, এই সেন্টারের পিউপিল কি হবে? ছোট হয়ে আসবে। তাহলে আইরিশ প্রসারিত হলে পিউপিল ছোট হয়, তাই তো? আমাদের চোখের ক্ষেত্রেও আমরা যে একদম সেন্টারের ছোট অংশটা, ওইটা কি কোনো কালো রঙের কোনো পর্দা নাকি গর্ত, বলতো? গর্ত। ওর মধ্যে দিয়ে লাইট প্রবেশ করে, লাইট প্রবেশ করে সোজা গিয়ে কোথায় পড়ে? রেটিনাতে পড়ে। কোথায় পড়ে? রেটিনাতে। ঠিক আছে, আচ্ছা, ওগুলা ডিটেলস আমরা পরে যাচ্ছি। তাহলে পার্টস কি বোঝা গেল কোনটা কি? তাহলে স্তরের মধ্যে সবার আগে বললাম কি? স্ক্লেরা, তারপরে কোরয়েড, তারপরে রেটিনা। এই স্ক্লেরা যেটা, স্ক্লেরার পার্ট একটা কি? কর্নিয়া। পুরাটা জুড়ে স্ক্লেরা থাকতেছে, শুধুমাত্র যে অংশে পিউপিল আছে তার সামনে আছে কি? কর্নিয়া। কর্নিয়া স্ক্লেরার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে লাইট যদি দেওয়া হয়, এই লাইটটা স্ক্লেরা দিয়ে পাস করতে পারবে না, কিন্তু কর্নিয়া দিয়ে পাস করতে পারবে। এটার দুইটা কারণ। এক হচ্ছে এই কর্নিয়া ট্রান্সপারেন্ট, স্বচ্ছ বা পানি কালার, ঠিক আছে, যার মধ্যে দিয়ে লাইট কি হতে পারবে? পাস হইতে পারবে। কিন্তু এটার রং হচ্ছে সাদা। স্বচ্ছ আর সাদাতে কিন্তু পার্থক্য আছে, তাই না? তাহলে এটার রং হচ্ছে সাদা। আরেকটা কারণ কি? আরেকটা কারণ হচ্ছে এই স্ক্লেরার নিচে একটা লেয়ার আছে, তার নাম কি? কোরয়েড। এই কোরয়েড লেয়ারটা হচ্ছে এই যে এইটা, এই কর্নিয়ার সামনে কোরয়েডের লেয়ার আছে। এই দেখো কোরয়েড কিন্তু এখানে এসে এই যে দেখো শেষ হয়ে গেছে এই জায়গাতে, তাই না? তাহলে কোরয়েডটা থাকার কারণেও কিন্তু এই স্ক্লেরা দিয়ে লাইট পাস হইতে পারে না। এটার আরেকটা রিজন হচ্ছে এই কোরয়েডের রং হচ্ছে কি? কালো। তাহলে কোরয়েড কি বর্ণের? কালো বর্ণের। ঠিক আছে, তাহলে কালো বর্ণের কোরয়েড থাকে, পাশাপাশি নিজে সাদা রঙের, এজন্য এর মধ্যে দিয়ে কোনো লাইট পাস করবে না, কিন্তু কর্নিয়া দিয়ে পাস করবে। তাহলে আশা করি আইবলের স্তরের অংশটুকু ক্লিয়ার। ঠিক আছে, এরপর এরপর হচ্ছে লেন্স। লেন্স এটা দেখতে কি মনে হচ্ছে? উত্তল না অবতল লেন্স? উত্তল লেন্স। কি উত্তল? উভ উত্তল। উত্তলের অনেক ভাগ আছে না, যে এক পাশে উত্তল আর এক পাশে অবতল, তখন নাম হয়ে যায় কি? উত্তল অবতল। এক পাশে উত্তল আর এক পাশে সমতল, তখন নাম হয়ে যায় কি? সমতল উত্তল। আবার দুই পাশে অবতল, তখন নাম হয়ে যায় কি? উভয় অবতল। দুই পাশে উত্তল, নাম হবে কি? উভয় উত্তল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উভয় উত্তল। ঠিক আছে, বা দ্বি উত্তলও বলতে পারো তুমি, দ্বি উত্তল একই শব্দ। তাহলে লেন্স সম্পর্কে যদি আমি বলি, লেন্স এটা কি ধরনের লেন্স? উভয় উত্তল অথবা দ্বি উত্তল লেন্স। ইংলিশে কি? বাই কনভেক্স। কনভেক্স মানে উত্তল। ঠিক আছে, তাহলে লেন্স সম্পর্কে আমরা টুকটাক জানলাম। এরপরে এই যে কি গেল, লেন্স গেল, এবার প্রকোষ্ঠ। প্রকোষ্ঠের ক্ষেত্রে কি কি আছে? আমি তিনটা পি দিয়ে রাখছি, তার মানে প্রকোষ্ঠ কয়টা? তিনটা। 1 2 3। অবস্থান জানতে হবে প্রকোষ্ঠের। অবস্থান কি কি? এটার নাম কি? এটার নাম কি? কর্নিয়া। এটার নাম কি? আইরিশ। তাহলে প্রথম প্রকোষ্ঠটা আইরিশ আর কর্নিয়ার মাঝখানে না? তাহলে অগ্র প্রকোষ্ঠের অবস্থান কি? কর্নিয়া এবং আইরিশের মাঝখানে। ঠিক আছে, এটা অগ্র প্রকোষ্ঠ। এরপরে এটা লেন্স, এটা আইরিশ। লেন্স আর আইরিশের মাঝখানে হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। ঠিক আছে, এরপর এটা লেন্স
আর এটা রেটিনা। তাহলে রেটিনা এবং লেন্সের মাঝখানে অবস্থিত ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ঠিক আছে, এই প্রকোষ্ঠগুলোর মধ্যে এক ধরনের লিকুইড থাকে, ওই লিকুইডের নাম হচ্ছে হিউমার। লিকুইডের নাম কি? হিউমার। তাহলে মনে করো অগ্র প্রকোষ্ঠের ক্ষেত্রে যদি আমি বলি যে এখানে এমন একটা হিউমার আছে যেটার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। কি নাম? অ্যাকুয়াস হিউমার। এন্ড এই অ্যাকুয়াস হিউমারটা আমি বললাম অগ্র প্রকোষ্ঠে আছে, সে কি পশ্চাৎ প্রকোষ্ঠে যাইতে পারে কি পারে না? অবশ্যই পারে, রাস্তা আছে তো। তার মানে অগ্র প্রকোষ্ঠে যে লিকুইডটা থাকবে পশ্চাতেও সেম লিকুইড থাকবে, দুইটাতেই কি হিউমার থাকবে? অ্যাকুয়াস হিউমার। ঠিক আছে, কিন্তু এই জিনিস কি এখানে যেতে পারতেছে? তাহলে এখানের হিউমারের নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তাহলে ভিট্রিয়াস হিউমার থাকার কারণে এই প্রকোষ্ঠের নাম হয়েছে কি? ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ক্লিয়ার তো? তাহলে প্রকোষ্ঠ সম্পর্কে আমাদের ধারণা মোটামুটি ক্লিয়ার। আনুষঙ্গিক অংশ আমাদের পরের টপিক, আজকের টপিক আমাদের অক্ষিগোলক। আচ্ছা, অক্ষিগোলকে সিকিউ 7 স্টার দিয়ে রাখো। হ্যাঁ, আর এই চিত্র দেখো ডান পাশের পৃষ্ঠাতে এই চিত্র দেওয়া আছে 300 কত পৃষ্ঠা? 51 পৃষ্ঠাতে। 351 পৃষ্ঠায় চিত্র দেওয়া আছে, এটা বাড়ির কাজ, SW। এটা আগামী দিন একে নিয়ে আসবা। ঠিক আছে, চিত্র দেওয়া হলো কিন্তু দুইটা, হিসাবে তিনটা হয়। প্রথম দিন দিছি নিউরন, তারপরের দিন দিছিলাম সিনাপস। সিনাপসটা তোমরা এমনিও পারবা, সিনাপস নিয়ে আমি মাথা ব্যথা করতেছি না, কিন্তু নিউরন এক। আর 2 নাম্বার হচ্ছে আজকে যেটা দিলাম আইবল। এই দুইটা চিত্র একদম মানে সুন্দরভাবে আঁকা প্র্যাকটিস থাকতে হবে। কোন পরীক্ষায় আসলে আঁকাইতে হবে না? আসলে অবশ্যই আঁকাইতে হবে। আচ্ছা, এবার আসলে আমরা একটু ব্যাখ্যাতে যাই। অক্ষিগোলকের একদম সবার আগে কি নাম দেওয়া আছে দেখো, অক্ষিগোলকের স্তর, এর নাম হচ্ছে কি? প্রথমটার নাম কি? স্ক্লেরা। এবার এমসিকিউ বলতে থাকে, এমসিকিউ তাকাও। তোমরা স্ক্লেরা সম্পর্কে ধারণা তো পাইছো, কোনটা স্ক্লেরা কোনটা কি। ওকে, এটা অক্ষিগোলকের বাইরের সাদা অস্বচ্ছ এবং তন্তুময় স্তর। তাহলে এটা একটা এমসিকিউ যে কি কি স্তর? সাদা, অস্বচ্ছ এবং তন্তুময় স্তর। আচ্ছা, এটা অস্বচ্ছ হলেও চোখের সামনের দিকে খুব পাতলা এবং স্বচ্ছ পর্দায় পরিণত হয়েছে, এটার নাম কি? কর্নিয়া। তাহলে দেখো পুরাটা কিন্তু অস্বচ্ছ, কিন্তু অস্বচ্ছ হলেও চোখের সামনের অংশে এসে এটা স্বচ্ছ পর্দায় পরিণত হয়েছে, যেটার নাম কি? কর্নিয়া। ঠিক আছে, তাহলে কর্নিয়া কেমন? স্বচ্ছ। ওকে, কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ নাই, এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ নাই। তাহলে রক্ত যেহেতু নাই, তাহলে পুষ্টি আসে কই থেকে? এখানে অ্যাকুয়াস হিউমার থেকে। ঠিক আছে, কারণ অ্যাকুয়াস হিউমার আর কর্নিয়া একদম পাশাপাশি না। তাহলে অ্যাকুয়াস হিউমার থেকে কোথায় পুষ্টি আসবে? কর্নিয়াতে। কোথায় পুষ্টি আসবে? আচ্ছা, যাও যাও। ওকে, এরপরে আইরিসের উপরের অংশ ছাড়া স্ক্লেরার সম্মুখের সাদা অংশ একটি পাতলা স্বচ্ছ পর্দা বা কনজাংটিভায় আবৃত থাকে। কিসে আবৃত থাকে? কনজাংটিভা। একটু আগে তোমাদের বলা হলো না, বোঝানো হলো না কনজাংটিভা? আচ্ছা, পর্দাটি স্ক্লেরাকে স্ক্লেরা ও কর্নিয়ার সংযোগস্থল পর্যন্ত আবৃত করে রাখে এবং চোখের পাতার ভেতরেও বিস্তৃত থাকে। চোখের পাতার ভেতর মানে কি? ওই যে অংশটা তোমাদের দেখালাম, ওই অংশটা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এটা দাগ দাও, কনজাংটিভা কর্নিয়াকে আবৃত করে না। তুমি একটা জিনিস ভাবো তো, এই যে আমাদের চোখের ভিতরে যে লেয়ারটা, এই লেয়ারটা তুমি যদি এভাবে টেনে তুলতে যাও, উঠতে পারবে? উঠবে? ও কিন্তু আইবলের সাথে ফিক্সড হওয়া, তাই না? আইবলের এই স্ক্লেরা গুলাকে কিন্তু সে প্রোটেকশন দিচ্ছে। পাশাপাশি সে যদি এই জায়গাতেও থেকে যাইতো, তাহলে কার আলো পাস করতে পারতো বা এ স্বচ্ছ থাকতো? এই জন্য কনজাংটিভা কাকে আবৃত করবে না? কর্নিয়াকে আবৃত করবে না। ওকে, ওটা তো বন্ধ, তখন তো আলো এমনি উঠে দেখতে পাও চোখ বন্ধ করলে। এরপর কাজ। কাজ কি? স্ক্লেরা চোখের আকৃতি বজায় রাখে, চোখকে সংরক্ষণ করে এবং পেশি যুক্ত রাখে। কর্নিয়ার মধ্য দিয়ে চোখের ভেতরে আলো প্রবেশ করে। কনজাংটিভার কাজ কি? এটা চোখের সম্মুখ তল আর্দ্র এবং পিচ্ছিল রাখে, অক্ষিপল্লবের ভেতরের তল সিক্ত ও পিচ্ছিল রাখে, চোখকে ধুলাবালি ও জীবাণু প্রবেশ থেকে রক্ষা করে। এটার মেইন কাজ হচ্ছে প্রোটেকশন। ঠিক আছে, আকৃতিগতভাবে সুরক্ষা দেওয়া এবং বিভিন্ন জীবাণু, ধুলাবালি এগুলা থেকে কি করা? প্রোটেকশন দেওয়া। দেখবা আমাদের চোখের মধ্যে যখনই কোনো ধুলাবালির মধ্যে দিয়ে আমরা যখনই যাই, ওই তখনই কিন্তু আমরা চেষ্টা করি আমাদের চোখের সামনে যেন জীবাণুটা না আসে। ঠিক আছে, বা কোনো ধুলাবালি যখনই পড়ে ওইটাকে আমরা চেষ্টা করি সাইডে নিয়ে আসার, তাই না? সাইডে আনার কারণ কি? কারণ হচ্ছে কনজাংটিভাতে পড়লে আমার চোখে খুব একটা ইরিটেশন হবে না, কিন্তু কর্নিয়ার সামনে চলে আসলে আমার দেখতে সমস্যা হবে, ইনফ্যাক্ট চোখে বেশি বেশি তখন পানি ক্ষরণ হবে। বুঝতে পারছো? জ্বালা পোড়া হবে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এরপরে আসো কোরয়েড। এই কোরয়েডের আকৃতি রং কেমন বলছিলাম? কালো। কোরয়েড কি রঙের? কালো রঙের। আর কালো মানেই হচ্ছে ওখানে কি রঞ্জক পদার্থ থাকবে? মেলানিন নামক রঞ্জক পদার্থ থাকবে। কি রঞ্জক? মেলানিন।
এটা মানুষদের ক্ষেত্রেও, যাদের স্কিনে মেলানিনের পরিমাণ বেশি তাদের ত্বক কি হয়, কালো রঙের হয় বা একটু গাঢ় বর্ণের হয়। বুঝতে পারছো? এই মেলানিন কিন্তু এক ধরনের প্রোটেকশন লেয়ার। বিভিন্ন সূর্যের আলোতে যাদের ক্ষেত্রে মনে করো যে যারা ফর্সা মানুষ বা বাইরে গেছে স্কিন সংক্রমিত যে ধরনের সমস্যাগুলা, এগুলো কিন্তু ফর্সা মানুষদের বেশি হয় যাদের স্কিনে মেলানিন কম। ওই মেলানিন কিন্তু একটা প্রোটেকশন লেয়ার। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, তাহলে মেলানিন রঞ্জকের রঞ্জিত স্তর, মেলানিন রঞ্জক থাকায় এটা কি দেখায়, কালো দেখায়। তাহলে কোরয়েড থেকে এমসিকিউ হচ্ছে দুইটা, এক হচ্ছে মেলানিন রঞ্জক থাকে, দুই হচ্ছে এটার রং কি, কালো। ওকে, কোরয়েডের নিচে বর্ণিত অংশগুলো নিয়ে গঠিত। কোরয়েডের অংশগুলো কয়টা পড়ছিলাম আমরা, চারটা। কয়টা? চারটা। একদম প্রথম দিকে যদি আমরা বলি, কোরয়েডটা সামনের দিকে চলে আসছে, এই বড় অংশ, এটার নাম কি, সিলিয়ারি বডি। ঠিক আছে, সিলিয়ারি বডি মানে হচ্ছে একটা পেশির মতো একটা বড় এলাকা যেখান থেকে লিগামেন্ট বের হয়। এই যে লিগামেন্টটা বের হয়ে আসছে, লিগামেন্টের নাম কি, সাসপেন্সরি লিগামেন্ট। ঠিক আছে, সাসপেন্সরি লিগামেন্ট। তাহলে দেখো এখানে প্রথমে যে অবশ্য আইরিশ দেওয়া আছে, আইরিশটা কোনটা, এই যে সিলিয়ারি বডি থেকে নিচের দিকে বের হয়ে আসছে আঙ্গুলের মতো, এটার নাম হচ্ছে কি, আইরিশ। তাহলে আইরিশ জিনিসটা কেমন কি এখানে ব্যাখ্যা দেখো। কর্নিয়ার ঠিক পেছনে চোখের উন্মুক্ত অংশে কোরয়েড স্তরটি স্ক্লেরা থেকে বিচ্ছিন্ন হয়ে একটা বৃত্তাকার থালার মতো অংশ তৈরি করে, এটার নাম হচ্ছে কি, আইরিশ। এখানে কয় ধরনের অনৈচ্ছিক পেশি থাকে, দুই ধরনের। তাহলে এখান থেকে এমসিকিউ আসবে কি, যে এটা কিসের মতো গঠন, বৃত্তাকার থালার মতো। বৃত্তাকার থালার মতো, যার সেন্টারটা কিন্তু ফুটা। বুঝতে পারছো? পুরো একটা প্লেট, কিন্তু ওর সেন্টারে মনে করো কি, ফুটা। ঠিক আছে, তাহলে বৃত্তাকার থালার মতো। এবং কয় ধরনের অনৈচ্ছিক পেশি থাকে, ঐচ্ছিক না অনৈচ্ছিক, অনৈচ্ছিক পেশি। এটাও কিন্তু এমসিকিউ, কি ধরনের পেশি থাকে। আচ্ছা, পেশির নাম একটু পরে এখানে আমরা পাবো, পিউপিলে পাবো পেশির নাম। এরপরে দেখো কাজ কি, লেন্সে পরিমিত আলো প্রবেশের জন্য আইরিশ পেশির সংকোচন প্রসারণ ঘটিয়ে পিউপিলকে ছোট বড় করে। মনে করো তোমাদের মাত্র ঘুম থেকে উঠছো, ওই সময় তোমার চোখে আমি মনে করো যে একটা টর্চ লাইট মারলাম, বড় মাপের টর্চ লাইটে মারলাম, তুমি কারো ড্যাব ড্যাব করে তাকায় থাকতে পারবা লাইটের দিকে, চোখ বন্ধ করে ফেলবা, তাই না? এন্ড মনে করো এমন হয়েছে যে সিম্পল একটা মোবাইলের ফ্ল্যাশ লাইট তোমার চোখে আচমকা মারা হয়েছে, ওটা তোমার জন্য কিন্তু তাকায় থাকাটা কষ্টকর হবে। কষ্টকর হওয়ার কারণ কি, যে তোমার রেটিনা অতিরিক্ত আলোর প্রভাবে কোনো প্রতিবিম্ব তৈরি করতে পারবে না, কারণ সবকিছু সাদা দেখবে সে। বুঝতে পারছো? এই জন্য ওই আলোটাকে লিমিট করার জন্য বা লিমিটেশন দেওয়ার জন্য, যে নির্দিষ্ট কিছু আলোর রে যাতে প্রবেশ করে, এই আইরিশটা কি করবে, প্রসারিত হয়ে যাবে। প্রসারিত হওয়া মানে কি, এই যে এই জায়গাটাতে খেয়াল করো, যখন প্রসারিত হবে তখন এই বর্ডারটা তখন কি হবে, ভিতরের দিকে প্রসারিত হয়ে নেমে আসবে। পিউপিল তখন কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এন্ড পিউপিল ছোট হয়ে গেলে লাইট বেশি প্রবেশ করবে না কম, কম। বুঝতে পারছো? তাহলে অল্প আলো যাতে প্রবেশ করে আর রেটিনা যাতে প্রতিবিম্বটা সুন্দরভাবে তৈরি করতে পারে, এই জন্যই আইরিশ কি হইতে পারে, ছোট বড় হইতে পারে। ছোট বড় হয় কোনটা, আইরিশের মধ্যে কয় ধরনের পেশি পড়লাম, দুই ধরনের। কি পেশি, অনৈচ্ছিক পেশি। এই পেশিগুলাই কি হয়, ছোট আর বড়। এরা কিন্তু আবার পরস্পরের উল্টা, মানে একজন প্রসারিত হয় আর একজন সংকুচিত হয়। এটা পিউপিলে আছে, এটা আমরা একটু পরে পড়তেছি। আচ্ছা, তাহলে লেন্সে পরিমিত আলো প্রবেশ, এটার মানে বুঝলা, এই লেন্সের মধ্যে যেন পরিমিত পরিমাণে আলো প্রবেশ করতে পারে, এইটাই নিশ্চিত করে হচ্ছে আইরিশ। এবং পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে পিউপিলকে কি করে, ছোট বড় করে। সিলিয়ারি বডি, এটা একটা স্থূল বলয়াকার অংশ এবং আইরিশ ও কোরয়েডের সংযোগস্থলে অবস্থিত। সিলিয়ারি বলয়, সিলিয় প্রবর্ধক, সিলিয়ারি পেশি নিয়ে এটা গঠিত। সিলিয়ারি বডি হচ্ছে এই জিনিসটা, এই বড় জিনিসটা। এর মধ্যে তিনটা অংশ থাকে। কি কি তিনটা অংশ? হ্যাঁ, সিলিয়ারি বলয়, সিলিয় প্রবর্ধক আর সিলিয়ারি পেশি। সিলিয়ারি পেশি। ওকে, কাজ কি, সিলিয়ারি পেশিগুলো লেন্সের আকৃতি পরিবর্তন করে উপযোজন ক্রিয়ায় অংশ নেয়, সিলিয়ারি বডির অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করে। অ্যাকুয়াস হিউমার, এটা মেডিকেল আসা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমরা বলতেছি অ্যাকুয়াস হিউমার থাকে পশ্চাতে আর অগ্রতে, অ্যাকুয়াস হিউমার তৈরি করে কে, সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি, এই সিলিয়ারি বডির আবার একটা ক্ষমতা আছে, সে উপযোজনে ভূমিকা পালন করতে পারে। কিসে ভূমিকা পালন করতে পারে, উপযোজন। কি জিনিস, মনে করো আমরা এজ ইউজুয়াল কি করি, ক্যামেরাতে যদি আমরা ছবি তুলতে যাই, আর মনে করো যে আমি দূর থেকে একটা জিনিসে ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমার ক্যামেরা সেই জিনিসটাকে ক্যাপচার করতে পারতেছে না, তখন আমি কি করব, ক্যামেরাটা নিয়ে হয় একটু সামনে আগায় যাব, অথবা ক্যামেরাটাকে কি করব, জুম করব, তাই তো? তাহলে আমার ক্যামেরাতে ফিক্সড লেন্স দিয়ে আমি যে কোনো জিনিসকে কিন্তু ক্যাপচার করতে পারতেছি না, আমার লেন্স পরিবর্তন করতে হচ্ছে, অথবা আমার দূরত্ব কি করতে হচ্ছে, পরিবর্তন করা লাগতেছে।
কিন্তু মানুষের ক্ষেত্রে তুমি এক জায়গাতে বসে থেকে, মনে করো আমি এখান থেকে সুরাইয়াকে যেমন দেখতেছি, আকিফকেও আমি স্পষ্ট চেহারা আমি দেখতে পাচ্ছি, সেটা ঠিক আছে, আমার চশমা লাগতেছে, আমার লেন্সের একটু সমস্যা আছে তাই, ঠিক আছে। কিন্তু যারা খালি চোখে দেখতে পায় তার ক্ষেত্রে দৃশ্যমান দূরত্ব পর্যন্ত সে যে কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পাবে, তার কিন্তু দূরত্ব পরিবর্তন করতে হচ্ছে না। এমনকি সে প্রতিবিম্ব যেটা দেখতে পায় সেটার অ্যাকুরেট সাইজই দেখতে পায়। তোমরা ওই যে 9-10 করে আসছিলে না, এরকম ভাবে মাঝখানে আছে, আর মনে করো যে এটা হচ্ছে কি বলবো, এটা মনে করো যে সেই দর্পণ, আলো এখানে আসতেছে, সেই যে মনে করো পিছনের দিকে যাচ্ছে, পিছনের দিকে যে কিছু প্রতিবিম্ব দেখতেছে আমরা, কি লক্ষ্যবস্তুর চাইতে অনেক অনেক বড় এবং অবাস্তব। এটা ছিল লক্ষ্যবস্তুর আকৃতি, কিন্তু প্রতিবিম্ব হয়ে গেছে দেখো কত বড় হয়, 2 গুণ বা 3 গুণ, এরকম ভাবে তোমরা ম্যাথ করে আসছো না। তাহলে আমি যদি লেন্সটাকে এমন ভাবে সরায় নিয়ে যাই যাতে করে প্রতিবিম্বটা হবে কি বাস্তব এবং সোজা হবে, পাশাপাশি আবার কি হবে, আকৃতিটা একদম সমান হবে, লক্ষ্যবস্তু সমান হবে, তাহলে এটা করার জন্য আমার কি করতে হচ্ছে, লেন্সকে সামনে পিছনে সরাইতে হচ্ছে না। কিন্তু আমার চোখের ক্ষেত্রে তো আকিব দূরে আছে বলে ওকে আমি পিচ্ছি দেখতেছি, সামনে যারা আছে তাকে আমি বড় দেখতেছি, এমন তো না। এটাকে বলা হয় উপযোজন। এটাকে কি বলে, উপযোজন। আমাদের চোখ এমন একটা মানে শক্তিশালী মাইক্রোস্কোপিক অর্গান, যেটা সাসপেন্সরি লিগামেন্টের সাহায্যে, সিলিয়ারি বডির সাহায্যে এই লেন্সের বক্রতা পরিবর্তন করতে পারে। বক্রতা মানে কি, ওই যে ফোকাস দূরত্ব পড়ো না তোমরা, যে একটা লেন্স যেই বৃত্তের অংশ সেই বৃত্তের কেন্দ্র থেকে লেন্স পর্যন্ত, এটা তো বক্র ব্যাসার্ধ এটাকে, তাই না? এই ব্যাসার্ধটা কম বেশি করতে পারে এই লিগামেন্ট আর সিলিয়ারি বডি। কিভাবে, এই লিগামেন্টটা যদি এটাকে একটু টেনে ধরে, এই লেন্সটা কি হবে, লম্বা হয়ে যাবে না? লম্বা হইলে ওর বক্রতার ব্যাসার্ধ কি হবে, বাড়বে না কমবে বলো তো? বেশি হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা যে বৃত্তের অংশ আর এই জিনিসটা যে বৃত্তের অংশ, কোনটার বক্রতার ব্যাসার্ধ বেশি? এটার বেশি না? এটা অনেক দূরে, কিন্তু বৃত্তটা অনেক বড় হবে, কিন্তু এটার বৃত্তটা দেখো একটুখানি, ঠিক আছে? তাহলে এই যে চেঞ্জ, এই চেঞ্জটা করতে পারে লেন্স নিজে নিজে, কার সাহায্যে? সাসপেন্সরি লিগামেন্ট আর সিলিয়ারি বডি। আর এই ক্ষমতাটার নাম কি? উপযোজন ক্ষমতা। এটা তো সুবিধা অসুবিধা কি? সুবিধা অসুবিধা হচ্ছে এখানে যেমন লেন্সকে সরানো লাগতেছে, এটার ক্ষেত্রে লেন্সকে কি করতে হয় না, সরাইতে হয় না। যেখানে আছে ওখানে থেকেই সে যে কোনো দূরত্বের বস্তুকে একদম ওই লক্ষ্যবস্তু সমান দেখতে পায় এবং বাস্তব প্রতিবিম্ব দেখতে পায়। বুঝতে পারছো? এই ক্ষমতাটার নাম হচ্ছে কি? উপযোজন। উপযোজন বুঝতে পারছো সবাই? না বুঝতে পারলে বলো, আমি আবার বলবো। এনিওয়ান? আরেকবার বলবো। উপযোজন মানে কি তাহলে? আমরা এই যে বললাম, মনে করো এই লেন্সের ক্ষেত্রে, এই লেন্সের ক্ষেত্রে আমার কি ব্যাসার্ধ চেঞ্জ করা সম্ভব? লেন্সের বক্রতা সম্ভব না, এটা একটা জড় বস্তু, এটার ক্ষেত্রে সম্ভব না। তার মানে আমাকে যদি এই প্রতিবিম্বটাকে লক্ষ্যবস্তু সমান করতে হয়, হয় আমাকে এটাকে সামনে নিতে হবে না পিছনে, কিছু একটা পরিবর্তন করতে হবে। আমার চোখ যদি হুবহু এই লেন্স বসানো থাকে, তাহলে আমাকে মনে করো তুমি অত দূরে বসে আছো, সুরে আমার সাথে আমি সামনে বসে আছি হিসাবে, কিন্তু তোমার লক্ষ্য মানে তোমার প্রতিবিম্ব আমার কাছে অবাস্তব এবং বড় হওয়ার কথা। আর ওর প্রতিবিম্ব মনে করো ছোট, বা ওরটা বড় আর তোমারটা ছোট হওয়ার কথা, তখন আমাকে কাছে যেয়ে এভাবে দেখা লাগতো, কাছে যেয়ে দেখতেছে হ্যাঁ এখন ঠিক আছে সমান থাকে, আবার ও তখন বড় হয়ে যাচ্ছে এদিকে। আমাদের চোখের ক্ষেত্রে এই পরিবর্তনটা হয় না। আমাদের চোখ কি করতে পারে, নিজে নিজে লেন্সটাকে আপস এন্ড ডাউন করে, চওড়া বা সংকুচিত করে যে কোনো দূরত্বের বস্তুকে তার অ্যাকুরেট সাইজে কি করতে পারে, দেখতে পারে। চোখের এই ক্ষমতার নাম হচ্ছে কি? উপযোজন। ক্লিয়ার? তাহলে উপযোজনে এটাতে সাহায্য করতেছে কোন দুইটা অংশ বললাম? সিলিয়ারি বডি আর সাসপেন্সরি লিগামেন্ট। ওকে ওকে। আর সিলিয়ারি বডি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বলছি, সেটা কি? অ্যাকুয়াসিওমা তৈরি করা। কি তৈরি করা? অ্যাকুয়াসিওমা। পরে বিষয়টা দেখো, সাসপেন্সরি লিগামেন্ট। লেন্সের চতুর্দিকে বেষ্টনকারী লিগামেন্টকে কি বলা হয়? সাসপেন্সরি লিগামেন্ট। এর অপর প্রান্ত সিলিয়ারি বডির সাথে যুক্ত থাকে। সাসপেন্সরি লিগামেন্টের সাহায্যে লেন্সটি যথাস্থানে অবস্থান করে এবং সিলিয়ারি বডির সাথে যুক্ত থাকে। উপরে সিলিয়ারি বডির সাথে যুক্ত থাকে এবং সাসপেন্সরি লিগামেন্ট গুলার কারণে এই লেন্সটা তার অ্যাকুরেট স্থানে কি হয়ে থাকে, বসে থাকে। ঠিক আছে? আচ্ছা, পিউপিল। এবার আসো পিউপিল। পিউপিল হচ্ছে আইরিশের কেন্দ্রে অবস্থিত এবং বৃত্তাকার অরীয় পেশিতে বেষ্টিত। এই যে দেখো, বৃত্তাকার আর অরীয় পেশি, পেশি দুইটার নাম কি? বৃত্তাকার আর অরীয় পেশি। একটু আগে আমরা আইরিশে কয় ধরনের পেশি পড়ছি? 2 ধরনের। কি পেশি? অনৈচ্ছিক পেশি। এই অনৈচ্ছিক পেশি দুইটা কি কাজ করে? এই আইরিশকে সংকোচন প্রসারণের কথা বললাম না একটু আগে, এই সেম কাজটাই করে হচ্ছে এই বৃত্তাকার আর অরীয় পেশি। ঠিক আছে? তার পিউপিলটা হচ্ছে মাঝখানের এই ছিদ্রটা কি দ্বারা বেষ্টিত? এই যে আইরিশের মধ্যে, এই যে আইরিশের মধ্যে, আইরিশের মধ্যে তাহলে বৃত্তাকার অরীয় পেশিটা বিদ্যমান। ঠিক আছে?
তাহলে বৃত্তাকার এবং অরীয় পেশিতে বেষ্টিত একটি ছিদ্র বিশেষ আলোকের তীব্রতা অনুযায়ী আইরিসের অরীয় এবং বৃত্তাকার পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে পিউপিলটি প্রয়োজন মতো ছোট এবং বড় করা যায়। তাহলে পিউপিল ছোট বড় হচ্ছে আইরিস সংকোচন প্রসারণের উপর। আইরিস সংকোচন প্রসারণ হচ্ছে পেশি দুইটা সংকোচন প্রসারণের উপর, তাই তো? অরীয় পেশি যদি সংকুচিত হয় তাহলে পিউপিল কি হবে? প্রসারিত হবে। তাহলে অরীয় পেশি সংকুচিত আর পিউপিল কি? প্রসারিত। ব্যস্তানুপাতিক হয়ে গেল না ব্যাপারটা? হিসাবে কিন্তু মনে করো আমি এটা ক্লিয়ার কাট করে আঁকি, যে ধরো এতটুকু অংশ হচ্ছে পিউপিল, এগুলো হচ্ছে আইরিস। আর আমি ধরে নিলাম দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অরীয় পেশি আর একটা হচ্ছে বৃত্তাকার পেশি। এরা বলতেছে যে অরীয় পেশি যদি সংকুচিত হয় পিউপিল কি হবে? প্রসারিত হবে। সংকুচিত মানে কি? ছোট হয়ে যাওয়া। তাহলে অরীয় পেশি মনে করো ছোট হয়ে এই জায়গাতে চলে আসছে, এই লেয়ারে চলে আসছে। তাহলে এখন বলো তো পিউপিলটা ছোট হইলো না বড় হইলো? বড় হয়ে গেছে, ঠিক আছে। আর বৃত্তাকার পেশি যদি প্রসারিত হয় তাহলে পিউপিলও কি হবে? প্রসারিতই হবে। বুঝতে পারছো? এইটাতে হচ্ছে সমানুপাতিক। তাহলে আগেরটা ব্যস্তানুপাতিক আর এটা সমানুপাতিক। তাহলে যদি আমি অরীয়র কথা বলি, অরীয় সংকুচিত হচ্ছে, তার মানে পিউপিল কি হবে বলো? পিউপিল হচ্ছে প্রসারিত বা বড় হবে। আর বৃত্তাকারটা যদি সংকুচিত হয় পিউপিলও সংকুচিত, ঠিক আছে। দুইটা মনে রাখতে গেলে প্যাচ বাঁধবে, যে কোনো একটা মনে রাখতে হবে। সমানুপাতিকটা মনে রাখো, ঠিক আছে। যে বৃত্তাকার যা হবে পিউপিলও তাই হবে, আর অরীয়টা তার উল্টা। বৃত্তাকার বেশি তাহলে সংকুচিত হলে পিউপিল কি? সংকুচিত। বৃত্তাকার প্রসারিত হলে পিউপিল প্রসারিত। বৃত্তাকার যদি সংকুচিত হয় অরীয় বেশি কি? তাহলে বৃত্তাকার আর অরীয় এরা দুইজন কিন্তু পরস্পর আবার কি? ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো? তাহলে এবার প্রথম থেকে আমি আইরিসের ওই কথাতে ফেরত আসি, যে আইরিসে কয় ধরনের পেশি থাকে? দুই ধরনের। কি পেশি? অনৈচ্ছিক পেশি। কি কি? অরীয় আর বৃত্তাকার। অরীয় আর বৃত্তাকার। পিউপিল সরাসরি সমানুপাতিক কার সাথে? বৃত্তাকারের সাথে। বৃত্তাকার সংকুচিত মানে পিউপিল সংকুচিত, অরীয় সংকুচিত মানে পিউপিল প্রসারিত। ক্লিয়ার তো? ওকে, এরপরে আসো। পিউপিলের মধ্য দিয়ে চোখে আলো প্রবেশ করে। মৃদু আলোতে পিউপিল বড় এবং উজ্জ্বল বা তীব্র আলোতে পিউপিল ছোট হয়। এটা তোমার কমন সেন্স। চোখে যদি আমার হঠাৎ করে বেশি লাইট পড়ে আমার চোখের পিউপিল কি হবে? ছোট হয়ে যাবে। তাহলে উজ্জ্বল বা তীব্র আলোতে পিউপিল ছোট হবে এবং মৃদু আলোতে রাতের বেলা পিউপিল কি হবে? প্রসারিত থাকবে, ঠিক আছে। রেটিনা আমাদের লাস্ট রেটিনা। রেটিনার মধ্যে দেখো এখান থেকে তোমাদের বোঝানোর মতো আহামরি তেমন কিছু নাই। এই মানে সাসপেন্সর লিগামেন্ট হ্যান্ডেনের মধ্যে এত কাবজাব জিনিস নাই, শুধু এমসিকিউ দাগ দিতে থাকো। একমাত্র আলোক সংবেদী অংশ বলা হয় কোনটাকে? রেটিনাকে। কয়টা উপস্তরে গঠিত? 10টা। আচ্ছা, এরপরে দেখো রেটিনার একটা স্থানে অপটিক স্নায়ু প্রবেশ করে। রেটিনায় দুই ধরনের আলোক সংবেদী কোষ আছে, একটা রড আর একটা কোন কোষ। কয় ধরনের কোষ আছে? রড আর কোন কোষ। আর এক জায়গাতে দেখো স্নায়ু প্রবেশ করে, এই যে এখানে রেড মার্ক দিয়ে দেওয়া আছে, এই অংশ দিয়ে কি হচ্ছে? স্নায়ু প্রবেশ করতে। বলো তো কোন স্নায়ু চোখে প্রবেশ করবে? অপটিক স্নায়ু। কত নাম্বার? 2 নাম্বার। সংবেদী না জ্যেষ্ঠীয়? সংবেদী। ওকে, ভালোই তো পারো। তাহলে অপটিক স্নায়ু এদিক দিয়ে প্রবেশ করলো। কোষ কয় ধরনের? 2 ধরনের, রড আর কোন কোষ। বলো তো রড কোষ দিনে না রাতে দেখতে সাহায্য করে? মনে রাখবা রাতের বেলা বাসায় গেছো, রুম অন্ধকার, লাইট জ্বালাইতে হবে। কি লাইট? রড লাইট, ঠিক আছে। তাহলে রাতের বেলা দেখার জন্য আমি কি লাইট জ্বালাবো? রড লাইট। তাহলে রড লাইট দিয়ে আমি রাতে দেখি, ঠিক আছে। রাতে মানে কি? তীব্র না মৃদু আলো? মৃদু আলো। আর দিনের বেলা আমার রড লাইটের দরকার আছে? কোনো লাইটের দরকার নাই। তাই কোন কোষ থাকে কোথায়? দিনের বেলাতে বা উজ্জ্বল আলোতে, ঠিক আছে। তুমি যেভাবে মনে রাখতে পারো সেটাই, আমি একটা লাইন বললাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো রড কোষগুলো বাইরের খন্ড রড আকৃতির এবং এতে রোডোপ্সিন নামক আলোক সংবেদী রঞ্জক পদার্থ থাকে এবং ভিটামিন এ থাকে। এই রোডোপ্সিন কথাটা ইম্পর্টেন্ট, এটা মনে থাকে এমনিতেও, যে রড কোষ এর মধ্যে কি থাকবে? রোডোপ্সিন। আর কোন ভিটামিন থাকবে? তাহলে বুঝতে পারলা ভিটামিন এর অভাবে কেন রাত কানা হয়। ভিটামিন এ না থাকলে কোন কোষ কার্যকরী হবে না? রড কোষ। আর রড কোষ কখন দেখতে সাহায্য করে? রাতে। তাহলে ভিটামিন এর ঘাটতি হলে কি কানা হবে? রাত কানা। ঠিক আছে। দিন কানা হয় মানুষ? হয় না দিন কানা? হয়। দিন কানা মানে হচ্ছে পার্মানেন্ট কানা, তাই না? ও দিনেও দেখে না রাতেও দেখে না।
আচ্ছা, এরপরে দেখো কোন কোষগুলো বাইরের খণ্ড কোণাকার এবং এতে আয়োডপসিন নামক আলোক সংবেদী রঞ্জক পদার্থ উপস্থিত থাকে। এছাড়াও এখানে ফটোপসিন নামক, এই যে ফটোপসিন, ফটো মানে কি? আলো। আলো, ফটো মানে কি? আলো। ঠিক আছে, ফটো মানে আলো। চোখের রড কোষের সংখ্যা দেখো 12 কোটি থেকে 12 কোটি 50 লক্ষ, আর কোন কোষের সংখ্যা 60 থেকে 70 লক্ষ। এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনটার সংখ্যা কত, এটা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রড কোষ আর কোন কোষ জিজ্ঞেস করে আইছেন। এই যে দেখো পরে বিষয় দেওয়া আছে, কোন কোষগুলো উজ্জ্বল আলো এবং রঙিন বস্তু দর্শনের জন্য এবং ছবির সঠিক বিশ্লেষণের জন্য। এত ব্যাখ্যা কিছু দরকার নাই, তোমার এক কথা হচ্ছে উজ্জ্বল আলোতে দেখতে কোন কোষ? কোন কোষ। ঠিক আছে, কোন কোষ? কোন কোষ। হ্যাঁ, কোন কোষ কোন কোষ। ঠিক আছে, তাহলে দিনের বেলা দেখতে কোন কোষ, রাতের দিনের বেলা কোন কোষ, আমি কোশ্চেন করতেছি না, অ্যান্সার বলতেছি। দিনের বেলা কোন কোষ আর রাতের বেলা কোষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে এমসিকিউ এর জন্য তেমন কিছু লাগবে না। ওই যে ওইটা একটু দাগ দাও, সেকেন্ড প্যারাতে 352 পেজ। 3 ধরনের কোন কোষ আছে বলে মনে করা হয়। প্রথম ধরনের কোন কোষ লাল রং, দ্বিতীয় ধরনেরটা সবুজ, তৃতীয় ধরনেরটা নীল রঙের জন্য দায়ী, মানে নীল রঙের দেখতে সাহায্য করে। এই 3 ধরনের কোষই সবাই সমানভাবে উদ্দীপ্ত হলে কোন রং দেখতে পায়? সাদা রং। তাহলে প্রথমটা কোন রং? লাল, তারপর সবুজ, তারপর ঠিক আছে, লাল সবুজের বাংলাদেশ আর নীল আকাশ। রড আর কোন কোষের পার্থক্য, এমসিকিউ খ নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, রড আর কোন কোষের পার্থক্য, এটা তোমরা পড়েই ফেললে একটু আগেই। আচ্ছা, রেটিনায় বর্ণিত নিচে অংশগুলো পাওয়া যায়, কি কি অংশ পাওয়া যায় দেখো? অপটিক ডিস্ক, ম্যাকুলা লুটিয়া আর অপটিক স্নায়ু। কি কি অংশ পাওয়া যায়? অপটিক ডিস্ক, ম্যাকুলা লুটিয়া আর অপটিক স্নায়ু। অপটিক ডিস্ক মানে কি দেখো, অক্ষিগোলকের যে বিন্দুতে নিউরনের অ্যাক্সনগুলো মিলিত হয় অপটিক স্নায়ু গঠন করে, তার নাম কি? অপটিক ডিস্ক। তার নাম কি? অপটিক ডিস্ক। একটু আগে বললাম অপটিক স্নায়ু। অপটিক স্নায়ু মানে অপটিক নার্ভ। অপটিক নার্ভ প্রবেশ করছে কোথায়? এই যে এই রাস্তা দিয়ে, তাহলে এই জায়গাটার নাম কি? অপটিক ডিস্ক। অপটিক ডিস্ক বা অন্ধবিন্দু বলা হয় এটাকে। কেন অন্ধবিন্দু বলতেছি? কারণ এখানে কোনো কোন কোষ থাকে না, এখানে কোনো আলো গ্রহণ করতে পারে না, যার কারণে এটার নাম হয়ে গেছে কি? অন্ধবিন্দু। ঠিক আছে, অন্ধবিন্দু, কানা। বোঝা গেছে? ওকে। ম্যাকুলা লুটিয়া, ম্যাকুলা লুটিয়ার ক্ষেত্রে দেখো অপটিক ডিস্কের উপরে একটা ডিম্বাকার এবং হলদে অঞ্চল থাকে, একে বলা হয় কি? ম্যাকুলা লুটিয়া। ম্যাকুলা লুটিয়ার সংজ্ঞা পড়বা ক নাম্বারের জন্য। এবং কি বর্ণের এটা? হলদে বর্ণের। কি বর্ণের? হলদে। আকৃতি ডিম্বাকার। এর কেন্দ্রে ছোট একটা গর্তের মতো থাকে, যার নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। এই যে দেখো এখানে আমি দিয়ে রাখছি, এখানে ডার্ক করে যেটা দিয়ে রাখছি এটার নাম হচ্ছে কি? ফোবিয়া সেন্ট্রালিস। এখানে সবচাইতে বেশি কোন কোষ থাকে? সেন্ট্রালিস। সেন্ট্রালিস মানে কি? কেন্দ্রীয় অঞ্চল, তাই না? তার মানে কোন কোষগুলা ওভারঅল রেটিনাতে কি হয়? প্রতিবিম্ব তৈরি হয়। ওভারঅল রেটিনাতে কি হয়? প্রতিবিম্ব তৈরি হয়। তার মধ্যে সবচেয়ে সংবেদী অঞ্চল কোনটা? এই ফোবিয়া সেন্ট্রালিস। ঠিক আছে, কারণ এখানে সবচেয়ে বেশি কি কোষ থাকে? কোন কোষ থাকে। রড কোষ থাকতে পারে, তবে সেটা অল্প। অপটিক স্নায়ু। অপটিক স্নায়ুর মধ্যে দেখো রেটিনা স্তরে গ্যাংলিয়ন সমৃদ্ধ নিউরনের অ্যাক্সনগুলো একত্রিত হয়ে অপটিক স্নায়ু গঠন করে। এটা আমাদের তোমার কিছু তেমন কিছু লাগবে না, খালি স্নায়ুর নামটা জানবা। চোখে কোন স্নায়ু থাকে? অপটিক স্নায়ু। পরের পৃষ্ঠাতে পার্থক্য দেওয়া আছে, এটা একটা এমসিকিউ এর জন্য দেখো। হ্যাঁ, রেটিনার কাজ। এই শোনো, রেটিনা কিন্তু আলাদাভাবে সিকিউ দিতে পারে। ঠিক আছে, এটা আলাদাভাবে সিকিউ দিতে পারে। ওই তোমার রড কোষ আর কোন কোষের ছবি দেওয়া থাকবে, এই যে পরের পৃষ্ঠাতে দেখতেছো চিরুনির মতো ছবি দেওয়া আছে দুইটা, এই ছবি দুইটা কিন্তু দিয়ে দিতে পারে। দিয়ে তো এই জন্য রেটিনাতে সিকিউ লিখে রাখো। রেটিনা আলাদাভাবে সিকিউ আসতে পারে। লেন্স প্রকোষ্ঠ আনুষঙ্গিক অংশ দিয়ে আমাদের আগামীকালকে বাকি অংশ আমরা শেষ করব। পারা যাবে তো? দাঁড়ান আমি ক্লাস আগে শেষ করি। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা পার্ট গুলা কি কি আমার সাথে একটু রিপিট দাও তো, দেখি মাথায় আসে না। কথা বলো না, ক্লাস শেষ হয়নি এখনো, এদিকে মনোযোগ দাও। ওভারঅল আইবল যেটা, আইবলের মধ্যে পার্টস কয়টা বলো? 3টা। দরকারে দেখে দেখে বলো, না পারলো। কয়টা পার্ট? 3টা পার্ট। কি কি? স্তর, লেন্স, প্রকোষ্ঠ। স্তর আবার কয় অঞ্চলে বিভক্ত? 3টা অঞ্চল। কি কি? স্ক্লেরা, স্ক্লেরা, করয়েড, রেটিনা। আচ্ছা, স্ক্লেরার মধ্যে আবার কি থাকে? কর্নিয়া থাকে। একটা অংশ সামনের দিকের অংশটার নাম কি? কর্নিয়া। এরপরে করয়েডের অঞ্চল কি কি? সিলিয়ারি বডি, অ্যাক্সেসরি লিগামেন্ট, আইরিশ, পিউপিল।
আচ্ছা ঠিক আছে। এরপরে লেন্সের মধ্যে কি কি কোষ, এই রেটিনার মধ্যে কি কি কোষ থাকে? রড আর কোন কোষ, ঠিক আছে। আর প্রকোষ্ঠ আছে কি কি? অগ্রপ্রকোষ্ঠের অবস্থান কর্নিয়া এবং আইরিস, এই দুইটার মাঝখানে। এরপর লেন্স আর আইরিসের মাঝখানে, এটা কোনটা? পশ্চাৎ। লেন্স আর রেটিনার মাঝখানে, এটা কোনটা? ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ভিট্রিয়াস প্রকোষ্ঠে কোন লিকুইড থাকে? হিউমার। আর এই দুইটাতে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার তৈরি হয় কোথায়? সিলিয়ারি বডিতে। কোথায়? সিলিয়ারি বডিতে, ঠিক আছে। এই সিলিয়ারি বডি এটা একটা কাজে হেল্প করে, এই কাজটার নাম কি? উপযোজন। চোখের উপযোজনে হেল্প করে, ঠিক আছে। আর লেন্সটা আমাদের কি ধরনের লেন্স? দ্বি-উত্তল, উভয়-উত্তল বা দ্বি-উত্তল, ইংলিশে বাই কনভেক্স লেন্স, ঠিক আছে। আচ্ছা পিউপিল, আচ্ছা আর একটা কথা, সেটা হচ্ছে পিউপিল সংকুচিত প্রসারিত নির্ভর করে কার উপর? আইরিসের উপর। আইরিসের মধ্যে আবার কয় ধরনের পেশি? দুই ধরনের। কি পেশি এটা? অনৈচ্ছিক পেশি। নাম কি দুইটার? বৃত্তাকার আর অরিয়। আচ্ছা পিউপিল ছোট হবে কোন পেশির সাথে সমানুপাতিক? বৃত্তাকারের সাথে সমানুপাতিক। বৃত্তাকার যদি ছোট মানে সংকুচিত হয়, পিউপিলও সংকুচিত হবে। বৃত্তাকার প্রসারিত হলে প্রসারিত হবে। আর অরিয়র সাথে উল্টা, ঠিক আছে। ওকে ডান।